আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই ইউপের সংবাদ শিরোনাম। দায়িত্ব নিলেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। মান উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার আহ্বান উপাচার্যের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার সিদ্ধান্ত। তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটকাল। প্রথমবারের মতো ৪ উপজেলায় ইভিএম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ৩৩ জন। এবার জিএম কাদেরকে বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও অপসারণ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ওই পদে বেগম রওশন এরশাদ মনোনীত। শুনছিলেন ইউপের সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে তরুণদের কর্মসংস্থানে বেসরকারি উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। দায়িত্ব নিলেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। ডাকসু ভবনে কার্যনির্বাহী কমিটির সভার মাধ্যমে ভিপি পদে নুরুল হক নূর, জিএস পদে গোলাম রাব্বানী সহ নির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের রূপ দিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাবিবুর রহমান ওফি রিপোর্ট। প্রায় ৩ দশক পর আলো ফিরল ডাকসুতে। ১৯৯০ সালের পর নানা জটিলতায় নির্বাচন করতে ব্যর্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। অবশেষে ১১ই মার্চ নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু। শনিবার সকালে ডাকসু ভবনের দ্বিতীয় তলায় শুরু হয় দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া। সবাই সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু প্রেসিডেন্ট অধ্যাপক আখতারুজ্জামান। এ সময় ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। ডাকসুর যে ঐতিহ্যবাহী ভূমিকা, সেই ঐতিহ্যিক ভূমিকা সেগুলো সমন্বিত রাখবেন। দায়িত্বশীলভাবে সবাই নিজ নিজ পদে সেটির সম্মান রাখবেন। ডাকসু নির্বাচনে প্রধানমন্ত্রীর অবদানের বিষয়টি বিবেচনা করে তাকে আজীবন সদস্য করার ব্যাপারে সিদ্ধান্ত নেয় কার্যনির্বাহী কমিটি। তবে আপত্তি জানায় নুরুল হক নূর। তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠন হওয়া ডাকসুতে প্রধানমন্ত্রীকে সদস্য করা উচিত হবে না। নির্বাচনে দায়িত্ব নিচ্ছে যে শিক্ষার্থীদের যে পুনর্নির্বাচন সহ যে যৌক্তিক আন্দোলন রয়েছে, যাদের দাবি দেওয়া রয়েছে, সেগুলো আদায় করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন সম্মানের ব্যক্তি। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান। সুতরাং আমরা বলছি যে এখানে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়াটা খুব তার জন্য বড় কিছু না। যে এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত। এখানে কেন্দ্রীয় ডাকসুর 25 সদস্যের যে বডি রয়েছে, সেখানে 23 জন সরাসরি সমর্থন করেছেন। ভিপি নূর দ্বিমত পোষণ করার কথা বলছেন। 23-2 এই ফর্মে গৃহীত হয়ে গেছে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্যপদ দেওয়ার বিষয়টি সংখ্যাধিক ভিত্তিতে গৃহীত হয়ে গেছে। দায়িত্ব নেওয়ার পর নির্বাচিত কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তার প্রতিকৃতিতে ফুল দেয়। একদিকে যখন সভা চলছিল, অন্যদিকে পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে ছাত্রদল সহ নির্বাচন বর্জনকারী অন্যান্য প্যানেল। এই নির্বাচন বাতিল করে পুনঃতফসিল এবং পুনর্নির্বাচন। যে অক্সফোর্ডে কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সেখানে আনিশা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন। যে অক্সফোর্ডে কোনোভাবেই ভিসির সভাপতি থাকতে পারে না। তবে ছাত্র প্রতিনিধিরা দায়িত্ব নেয় বেশ উৎফুল্ল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 28 বছর 9 মাস পর কার্যকর হয়েছে ডাকসু। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু প্রতিনিধিরা তাদের ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে। পাশাপাশি প্রতি বছরই যেন ডাকসু নির্বাচন হয়, সে লক্ষ্যে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল। একযোগে 7 বিভাগের 117 উপজেলায় সকাল 8টায় শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এবারই প্রথমবারের মতো 4টি সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হচ্ছে। এরই মধ্যে এ দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 33 জন। নির্বাচন কমিশন জানিয়েছে, অনিয়ম ও বিশৃঙ্খলার আশঙ্কায় 24 উপজেলায় মোতায়েন করা হয়েছে বিজিবির অতিরিক্ত সদস্য। একরামুল হক সাইমের রিপোর্ট।
উপজেলা নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেওয়া হবে। আইনে সংযোজন করতে কিছুটা বিলম্ব হওয়ায় প্রথম ও দ্বিতীয় দফায় তা সম্ভব হয়নি। তৃতীয় দফায় 4টি উপজেলা ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সব সরঞ্জাম। সদর উপজেলাতে সবগুলোতে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সব দিক বিবেচনা করে আগামীকাল 4টি উপজেলাতে আমরা ইভিএম ব্যবহার করব। এ দফায় উখিয়া, টেকনাফ সহ কক্সবাজারের 5 উপজেলায় ভোট হবে। এসব এলাকায় ভোটের পরের দিন সকাল 8টা পর্যন্ত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। রোহিঙ্গাদেরকে ওখানে সীমিত করে রাখা হবে, নির্বাচনের জন্য মুভ করতে পারবে না, ক্যাম্প থেকে বার হতে পারবে না, সিল করে দেওয়া হবে, এলাকা থেকে বার হতে পারবে না। তৃতীয় দফায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের 117 উপজেলায় ভোট গ্রহণ হবে। এসব এলাকায় ভোটার সংখ্যা প্রায় 1,18,5 এরই মধ্যে 6টি উপজেলার সবকটি পদসহ 55 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তার মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন। শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে 340, ভাইস চেয়ারম্যান পদে 584 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 399 জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। বেশিরভাগ উপজেলাতেই বিদ্রোহীদের সাথেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীদের। বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের শরিক দলগুলো সীমিত পরিসরে নির্বাচনে রয়েছেন। যে সমস্ত উপজেলাতে ন্যূনতম অনিয়ম হওয়ার সম্ভাবনা আছে বা বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা আছে, ওই সমস্ত এলাকাগুলোতে আমরা অধিকতর নজর দিচ্ছি। 24টি উপজেলাতে অতিরিক্ত বিজিবি নিয়োগ করেছি, কোথাও 3 প্লাটুন বিজিবি, কোথাও 2 প্লাটুন বিজিবি আমরা নিয়োগ করেছি। নির্বাচনী এলাকাগুলোতে শনিবার মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত সব ধরনের যান চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে, তবে জাতীয় মহাসড়ক এর আওতায় থাকবে না। ইকরামুল হক, সায়েম, এটিএন বাংলা। দলের কো চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পর জিএম কাদেরকে বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও অপসারণ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। ওই পদে বেগম রওশন এরশাদকে মনোনীত করেছেন তিনি। বিকেলে পার্টির প্যাডে নিজের স্বাক্ষর করা এক সাংগঠনিক নির্দেশে একথা জানিয়েছেন এরশাদ। জাতীয় পার্টির গঠনতন্ত্রের 20(1) ক এর ধারা মোতাবেক তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানানো হয়েছে গণমাধ্যমে। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিশ্বের পরাশক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ে অনশন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের উদ্দেশ্যেই খালেদা জিয়ার বিচারের নামে ক্যামেরা ট্রায়াল করা হচ্ছে। ব্যর্থদের সরিয়ে দল পুনর্গঠনেরও দাবি তোলা হয় অনুষ্ঠানে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। রাজধানীর পাশের দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েক ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। এতে যোগ দেন বিএনপি মহাসচিব সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার বিভাগকে কাজে লাগিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। এ সময় আত্মসমালোচনা করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় দল পুনর্গঠনের দাবি তোলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বেরিয়ে এসে বাঁশি বাজাতে শুরু করলে টিকি হ্যামেরনের বংশীবাদকের মতো তার পেছনে লক্ষ মানুষ, কোটি মানুষ বেরিয়ে আসবে। সেই জন্যই তারা তাকে এত ভয় পায়। একটা পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে। যারা ঘরে বসে থাকবেন মামলা মোকদ্দমা জেলখানার ভয় পাওয়াটাই স্বাভাবিক। তাদেরকে বলবো, আপনারা স্ব দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দেন। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে। এ সময় জনসমর্থনহীন সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বন্দুক পিস্তল ব্যবহার করে তারা ক্ষমতা দখল করেছে। এদের সঙ্গে পাক হানাদার বাহিনীর কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। বাংলাদেশ এখন একটা ব্যর্থ রাষ্ট্র। সমস্ত বিশ্বের পরাশক্তিগুলোর কাছে তারা বিক্রি হয়ে গেছে। তারা আজকে নিজেদেরকে, দেশকে বিক্রি করে দিয়ে তাদের দাসে পরিণত হয়েছে। এর আগে সম্প্রতি প্রয়াত কবি আল মাহমুদের শোক সভায় বিএনপি মহাসচিব বলেন, মুক্ত চিন্তা আর ভিন্ন মতকে আওয়ামী লীগ সবসময়ই প্রতিপক্ষ মনে করে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে। আজকে কবিকে কারাগারে পাঠায়, শিল্পীকে কারাগারে পাঠায় এবং সাংবাদিককে কারাগারে পাঠায়।
জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি আল মাহমুদ তার কর্মের মাধ্যমেই আজীবন বেঁচে থাকবেন। শেষ কথা বলতে চাই, কখনো হতাশ হবেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। হানিফ বলেন, সরকার ভিন্নমত সহ্য করে বলেই বিএনপি এখনও মিথ্যাচার করতে পারছে। মির্জা ফখরুল সাহেব, আপনি নিজেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, এরকম নজির নেই। আপনার পরিবার সম্পর্কেও আপনার এলাকায় অভিযোগ আছে, আপনার বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধী অবস্থানে ছিলেন। এখন নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার ঝান্ডা ধরা সাজেন। আপনার শরম লাগে বলতে যে আপনি একজন যুদ্ধাপরাধীর সন্তান, নিজেকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে মুক্তিযোদ্ধার লেবাস গায়ে দেওয়ার চেষ্টা করেছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কেন বাস্তবায়িত হচ্ছে না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। পরিবহন খাতের দুর্বলতা খুঁজে বের করে সড়ক পরিবহন মন্ত্রণালয় শিগগিরই তা নিরসনের ব্যবস্থা নেবে বলেও আশা করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। সড়কে নৈরাজ্য ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠনে সারা দেশে 14 দল সমাবেশ করবে বলেও জানান তিনি। পুলিশ কমিশন দেওয়ার বলেছেন আমরা কঠোর হবো, কঠোর হন নাই কেন এখন পর্যন্ত? আমি জিজ্ঞাসা করি, কবে আর কঠোর হবেন আপনারা? মাননীয় নির্দেশ দিয়েছে, কেন এগুলো হচ্ছে আর বাস্তবায়ন? যারা এই ব্যাপারে কাজ করে তারা সবাই রেসপন্সিবলের জন্য। এই সমস্ত ফ্রাঙ্কেনস্টাইনকে রুখতে হবে। এইসব ফ্রাঙ্কেনস্টাইন আমার শেখ হাসিনার অর্জনকে নষ্ট করে দেবে। এদিকে গণপরিবহনে 2-1 মাসের মধ্যে শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানী ডেমরায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। সবাইকে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানান ডিএমপি কমিশনার। শফিউল আলম সুজনের রিপোর্ট। রাজধানীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, গণপরিবহনে এখনও শৃঙ্খলা আসেনি। কেউ লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারের অন্য সংস্থার সাথে সমন্বয় করে এই গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। আগামী 2-1 মাসের মধ্যে এই গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। এ সময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। আমি পথচারীদের অনুরোধ করব, দয়া করে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, জেব্রা ক্রসিং ব্যবহার করুন, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হবেন না। একই সাথে রাজধানীর যানজট সমস্যার সমাধানের জন্য নগরবাসীকে আরও 2-3 বছর অপেক্ষা করতে বলেন। যদি কোনো গাড়ি রেস করে, রাস্তার মাঝখানে দাঁড় করে কৃত্রিম যানজটের সৃষ্টি করে, স্টপ লাইন বরাবরে না দাঁড়ায়, জেব্রা ক্রসিংয়ে না দাঁড়ায়, মডেল আউট গাড়ি চালায়, ফিটনেসবিহীন গাড়ি চালায়, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, কেউ মাদকের সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমগ্র দেশবাসী তাকিয়ে দেখবে কি ভয়াবহ পরিণত হতে পারে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ, গণপরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা সহ 14 দফা দাবি জানিয়েছে গণফোরাম। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলের সভাপতি ডক্টর কামাল হোসেন এ দাবি জানিয়ে বলেন, সড়কে আইন ভঙ্গের হার মহামারী আকার নিয়েছে। গণপরিবহন ও সড়ক ব্যবস্থায় নেই সুশাসনও। তাই সড়ক পরিবহন আইন তৈরির পরও তা বাস্তবায়ন করছে না সরকার। গণফোরামের 14 দফা দাবির মধ্যে আরও রয়েছে সড়ক দুর্ঘটনায় দোষী চালক ও মালিকের সাজা নিশ্চিত করা, ভুয়া ও অদক্ষ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ পরিবহন বাতিল করা। এগুলো তো দুর্ঘটনা না, এগুলো হলো অবহেলার এবং একদম দায়িত্বহীনতার একটা ফসল।
রাস্তাঘাটের জন্য তো অনেকগুলো আইন আছে, আইন মেনে চলা তো দূরের কথা, আইন অমান্য করা একটা মহামারী আকার ধারণ করেছে। মূলত এটা তো সুশাসনের ঘাটতি। এই সরকার, আগেকার সরকার সকলেই কিন্তু সুশাসনের জন্য দরকার আইনের নিরপেক্ষ প্রয়োগ, কার্যকর প্রয়োগ। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল, প্লাস্টিক ও দাহ্য পদার্থের গুদাম সরানোর অভিযান চলবে। তবে কোনো ব্যবসায়ী যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রাখা হবে। পুরান ঢাকার স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মতবিনিময় সভায় র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। এই অভিযান পরিচালনার জন্য একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়। প্রথম দিকে অভিযান পরিচালনা করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয়। ঝুঁকিপূর্ণ সব কারখানা ও গোদাম অপসারণে ব্যবসায়ী জনপ্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে র্যাব। ব্যবসায়ী প্রতিনিধিরা চলমান এই অভিযান বন্ধের দাবি জানান। আপনাদের কাছে আকুল আবেদন এবং অনুরোধ জানাচ্ছি, মেহরবানি করে এই টাস্ক ফোর্সগুলো আর এই র্যাবের যে আমাদের দোকানে দোকানে যায় এগুলো বন্ধ করেন। অভিযান বন্ধ করতে হবে, তো দেশ থেকে আইন বন্ধ করে দেব? হলো নাকি এটা? আমরা যেটা বলতে চাইবো যে অন্যায়ভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, দ্যাট আই উইল এনশিওর। তবে র্যাব মহাপরিচালক বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় অভিযান চলবে। তবে কোনো ব্যবসায়ী যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। র্যাব মহাপরিচালক আরও বলেন, ব্যবসায়ীরা তাদের প্রতিপক্ষ নয়, তাদেরকে সাথে নিয়েই কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দাহ্য পদার্থের উপরে আমরা এখানে বসবাস করছি, পাশাপাশি থাকছি, তার মানে কি উই আর সিটিং ওভার টাইম বম। এই যারা মারা গেছেন হয়তো কেউ কেউ পথচারী ছিলেন, অধিকাংশ তো এই এলাকার লোকই বসবাসকারী লোকই মারা গেছেন। এই পুরনো ঢাকা আসলে এই ব্যবসায়ের জন্য প্রস্তুত ছিল না। বাট আমার রাষ্ট্রের দাবি, আমার অর্থনীতির দাবি, আমার শিল্পায়নের দাবি, আমার সমাজ অগ্রগতির দাবি যে এগুলো আমাদের আনতে হবে। কারণ আপনি যদি কেমিক্যাল না আনেন তাহলে যে হ্যাভি ইন্ডাস্ট্রিগুলো যেগুলো তৈরি হয়েছে চলবে কীভাবে? এই পুরনো ঢাকার ব্যবসায়ীরা আগে যে ধরনের ইম্পোর্ট করতেন, এটা সেই ইম্পোর্ট, একটা ডিফারেন্ট ইম্পোর্ট। এই যেহেতু আলাদা ইম্পোর্ট, এটা জন্য পর্যায়ক্রমে আমাদের আলাদা ব্যবস্থা নিতে হবে। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যায় এবং অগ্নিদগ্ধ হয়ে আহত হন আরও অনেকে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তরুণ সমাজের কর্মসংস্থানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ভালো বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ছাত্রদের জন্য বা সবার জন্য সরকারি বেসরকারি ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০১৮ সালে অনুষ্ঠিত হয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ দলের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, বিতর্কিকদের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসা উচিত। ছাত্রছাত্রীরা সুন্দরভাবে একটা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারে, সেই পরিবেশটা আমাদের সৃষ্টি করা উচিত। যখন আমরা ইউনিভার্সিটি দেব তখন আমাদেরও সেটা দেখা দরকার যে আমরা তাদেরকে এই সুযোগটা দিতে পারবো কিনা। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, খুব শীঘ্রই এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আন্তর্জাতিক মানের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রাইভেট লেভেলে যদি না উদ্যোগ নেই, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন সংস্থা যদি না করি, তো এই লক্ষ লক্ষ ছেলেমেয়েদের কোথায় আমরা চাকরি দিব? আপনার তো ইউনিভার্সিটিতে সার্টিফিকেট দিয়ে তো খালাস হয়ে গেলেন, কিন্তু এদের ভবিষ্যৎটা কী হবে? আপনার চত্বর থেকে বেরোনোর পর এদের অবস্থাটা কী হবে? এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তরুণদেরকে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি আন্তধর্মীয় ডিবেট আয়োজনেরও ঘোষণা দেন। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেখানে আমাদের কিন্তু আন্তধর্মীয় ডায়ালগ করা দরকার। বিভিন্ন ধর্মের সাথে বিভিন্ন ধর্মের যে ডায়ালগ, সেটি যত বেশি হবে তত বেশি কিন্তু আমরা মনে করি যে এই যে সহিংসতা, উগ্রবাদিতা, সকল ধর্মের ভালো দিকগুলি কিন্তু আমরা তুলে ধরতে পারব। সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ইউনিভার্সিটিকে ট্রফি, সার্টিফিকেট সহ ২ লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রথম রানার আপ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থীদের ট্রফি সহ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ দল ইস্টার্ন ইউনিভার্সিটিকে ৫০,০০০ টাকার চেক সহ পুরস্কার তুলে দেওয়া হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
মানুষ মানুষের জন্য এই ব্রত নিয়েই দুস্থ ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব বলে মনে করেন রোটারি ক্লাব ও ইনার হুইলের সদস্যরা। রাজধানী গুলশানের সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারাই মন্তব্য করেন। আত্মমানবতার সেবাই মানুষের বড় পরিচয় বলে অনুষ্ঠানে জানান এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। মানব সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে দেশে যে সকল সংগঠন ও সংস্থা কাজ করছে তার মধ্যে রোটারি ক্লাব ও ইনার হুইল অন্যতম। এরই ধারাবাহিকতায় এবার নারীর হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধে সহায়ক নিউজিল্যান্ড ডায়েরির ক্যালসিপ্রো দুগ্ধজাত পণ্যের প্রচারে এগিয়ে এলো সংগঠন দুটি। ক্যালসিপ্রোটা আমি বাংলাদেশের মানুষের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে আনার জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছি। ক্যালসিপ্রো এর সম্বন্ধে জানতে এসেছি আর অস্টিওপোরোসিস যাতে না হয় সেটার সম্বন্ধে। সবাইকে অনুরোধ করছি আপনারা ক্যালসিপ্রোটা ব্যবহার করবেন, নিজেরা সুস্থ থাকবেন। স্পেকটা কনভেনশন সেন্টারের এই অনুষ্ঠানে রোটারি ক্লাব ও ইনার হুইলের নেতৃস্থানীয়রা বলেন, নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকেরই দেশ ও সমাজের জন্য ভালো কিছু করা উচিত। মেয়েদের যে অস্টিওপোরোসিস হয় সেটা আমরা আজকে একদম বিনা খরচে ওনারা সেই টেস্টটা করতে পারবে। আমাদের সমাজে দুস্থ মানুষের জন্য কাজ করা, যেটা আমরা ইনার হুইল থেকে করে থাকি, কিন্তু আমাদের প্রচার অনেক কম, কিন্তু আমরা কাজ করি অনেক বেশি। অসহায় বৃদ্ধ, বিশেষ করে মহিলা ও মেয়ে শিশুর পাশে দাঁড়ানো ইনার হুইল সদস্যদের সন্তুষ্টি। অনুষ্ঠানের অতিথি এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান বলেন, নারীরা নিজের বুদ্ধি, মেধা ও শ্রম দিয়ে এদেশে সব প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলছে। দেশে যাতে কোনো অসহায় নারী যেন না থাকে। আগে যেমন ছিল কথা, নারী মানে অবলা নারী, এখন সেই অবলাটা নাই, মুছে গেছে। যেখানে আমরা খবর পাই যে এখানে দুস্থ, তাদেরকে কিছু লাগবে, তখন আমরা ক্লাব থেকে তাদের ওখানে যেয়ে তাদেরকে সাহায্য করি। রোটারি ক্লাব ও ইনার হুইল দেশের গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে সবসময় থাকবে বলেও অনুষ্ঠানে জানান বক্তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তামাকের ব্যবহার কমাতে সিগারেটে ৬৫ ও বিড়িতে ৪৫% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দিচ্ছে বেসরকারি সংস্থা প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স। করের এ হার বাস্তবায়িত হলে বছরে ৩২ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে বলে মনে করেন গবেষক ও অর্থনীতিবিদরা। তামাকে করের হার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকোর জরিপের তথ্য অনুযায়ী দেশে মোট জনসংখ্যার ৩৫% বা প্রায় ৩,৭৮ লাখ মানুষ তামাক পণ্য ব্যবহার করেন। এর মধ্যে শহরে প্রায় ৩০% আর গ্রামীণ জনপদে এই হার ৩৭%-এরও বেশি। তবে সবচেয়ে বেশি উদ্বেগজনক তথ্য হল বছরে ৯.২% হারে কিশোর কিশোরীদের মাঝে তামাকের ব্যবহার বাড়ছে। আর তামাকের ব্যবহারের কারণে ২০১৮ সালে ১,২৬,০০০ মানুষ মারা যায়। এমন বাস্তবতায় তামাক পণ্যে কর হার বাড়ানোর প্রস্তাব দিয়েছেন গবেষক ও অর্থনীতিবিদরা। ১০ টাকা সিগারেটের খুচরা মূল্য কম পক্ষে ১০৫ টাকা নির্ধারণ করে ৬৫% সম্পূরক শুল্ক আরোপ করতে হবে। বিড়ির খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করে ৪৫% সম্পূরক শুল্ক এবং ৬ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করতে হবে। তামাক কর প্রস্তাবনার বাস্তবায়ন করা হলে ১৩ লক্ষ সিগারেট ধূমপায়ী এবং ১৯ লক্ষ বিড়ি ধূমপায়ী তারা ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবেন। জর্দা হোক, গুল হোক, সিগারেট হোক, হোয়াটএভার, এইটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর ক্ষেত্রে কোনো টোবাকো ইউজকারীকে সিলেক্ট করা যাবে না। তামাক চাষের বিকল্প কর্মসংস্থান বাড়াতে সহজ শর্তে কৃষকদের ঋণ দেওয়ার আহ্বান জানান আলোচকরা। তাদের মতে তামাকের দাম নিয়ে কারচুপি নয়, বরং সিগারেট বা বিড়ির শলাকা ভিত্তিক দাম বাড়াতে হবে। বিদেশি তামাক শিল্পকে নিরুৎসাহিত করা, ই সিগারেট বা ধোঁয়াবিহীন ধূমপানকে করের আওতায় আনার পরামর্শ দিয়েছেন তারা। অনুপাত হিসেবে ধূমপায়ীর সংখ্যা কমেছে, কিন্তু সংখ্যা কমছে না। এখানে আমরা কিভাবে ফর্মালাইজেশন, রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে, সেই বিষয়গুলো আমাদের সবাইকে ভাবতে হবে। সমাজের সব স্তরে তামাক বিরোধী প্রচারণা বাড়ানোর তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। তামাকের বর্তমান কর হার বাড়িয়ে তা জনস্বাস্থ্যে ব্যয় করার পরিকল্পনার কথাও জানান আলোচকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার আঁতাত হয়েছিল কিনা সে বিষয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বিশেষ কর্মকর্তা রবার্ট মুলার। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানিয়েছেন এ সপ্তাহে রিপোর্টটির সারসংক্ষেপ প্রকাশ করবেন তিনি। মুলারের এই প্রতিবেদন নিয়ে মার্কিন রাজনীতিতে চলছে নানা গুঞ্জন। রিপোর্ট করছেন রাজীব সাহা। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ঘায়েল করতে এখন থেকেই মরিয়া ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশীরা। এই কাজে তুরুফের তাস বা ট্রাম্প কার্ড হিসেবে সামনে এসেছে গত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে মস্কোর আঁতাত ছিল এমন অভিযোগ ওঠার পর মার্কিন রাজনীতিতে শুরু হয় অস্থিরতা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে 2017 সালের ফেব্রুয়ারিতে বিশেষ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান সাবেক গোয়েন্দা প্রধান রবার্ট মুলার। তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে তিনি ট্রাম্পের 6 সহযোগী ও বেশ কয়েকজন রুশ নাগরিকের বিরুদ্ধে মুদ্রা পাচার, কর ফাঁকি ও জালিয়াতি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনেন। রিপোর্টটি হাতে পাওয়ার পর অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানান এর সারসংক্ষেপ কংগ্রেস সদস্যদের কাছে উপস্থাপন করা হবে। প্রতিবেদনের কতটুকু প্রকাশ করা হবে তাও ঠিক করবেন তিনি। এদিকে রিপোর্টটিতে নতুন কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন জাস্টিস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা। তদন্ত কাজে প্রেসিডেন্ট ট্রাম্প কতটুকু হস্তক্ষেপ করেছিলেন, কেনই বা তা করেছিলেন, এফবিআই পরিচালক জেমস কোমেকে এই তদন্তের কারণে বরখাস্ত করা হয়েছিল কিনা সেসব রহস্যের উত্তর এই প্রতিবেদনে মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজীব সাহা, এটিএন বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুরু হয়েছে ৫ম বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি কনফারেন্স এবং আইকপ কনফারেন্স 2019। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য একবিংশ শতাব্দীতে বাংলাদেশে গুণগত মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। 4 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে ছিল ব্যক্তিত্ব সমস্যা, ফ্যামিলি থেরাপি, সিজোফ্রেনিয়া, রোগীর পরিচর্যা, একাডেমিক রাইটিং, সাইকোড্রামা ও সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট সহ বিভিন্ন বিষয়ের উপর কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর শহীদ আক্তার হোসেন, IUBAT এর উপ উপাচার্য ডক্টর হামিদা আক্তার বেগম, ব্রিটিশ মনোবিজ্ঞান সংস্থার সাবেক সভাপতি ডক্টর গ্রাহাম পাওয়েল এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সভাপতি ডক্টর মাহমুদুর রহমান। সম্মেলনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। প্রতিষ্ঠার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে 7 আলোকিত নারীকে সম্মাননা দিয়েছে অলাভজনক সহায়তা গ্রুপ উইংস। তারা হলেন মুক্তিযোদ্ধা ডাক্তার শাহিদা খন্দকার, এভারেস্টউইথ নিশাত মজুমদার, সঙ্গীত শিল্পী অদিতি মহসিন, নৃত্যশিল্পী ডলি ইকবাল, চিকিৎসক ডাক্তার রুমানা দৌলা, শিল্পী ও সাংবাদিক এলিটা করিম এবং উদ্যোক্তা রোজিনা। তাদের হাতে সম্মাননা তুলে দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ ICCB'র ভাইস প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান, হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর কাদের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমার্নো। সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল BBS কেবলস প্রেজেন্টেশন সেকেন্ড ন্যাশনাল ইংলিশ কার্নিভাল। গ্রেগরিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আয়োজিত এই কার্নিভালে প্রায় 100 স্কুল ও কলেজের 2000 প্রতিযোগী অংশ নেন। পুরস্কৃত করা হয় 160 জনকে। এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। এ সময় গ্রেগরিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুনাদির ইসলাম ও BBS কেবলসের চেয়ারম্যান বদরুল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রাজধানীতে শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা নভো এয়ার ঢাকা ট্রাভেল মার্ট। স্থানীয় একটি হোটেলে আয়োজিত 3 দিনের এই মেলায় শেষ দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সেবা ও পণ্য নিয়ে এতে অংশ নেয় 7 দেশের 41টি প্রতিষ্ঠান। মেলায় উন্নত চিকিৎসা সেবা ও ডোর টু ডোর সার্ভিসের জন্য দর্শনার্থীদের কাছে ব্যাপক সাড়া ফেলে ভারতের ফর্টিস হসপিটাল। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট, ইসলামিয়া মাদ্রাসা ও হেফজখানায় আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে চোখ, দাঁত, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। ক্যাম্পে ৩,২৬০ জন রোগীকে চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। যানজটের জন্য রিকন্ডিশন গাড়িকে দায়ী না করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারক ও ডিলারদের সংগঠন বারভিডার নেতারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনের রজত জয়ন্তী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন এবং বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন এ সময় উপস্থিত ছিলেন। বিনামূল্যে কোমর ও হাঁটু প্রতিস্থাপন অপারেশনের প্রশংসনীয় উদ্যোগ দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। এ উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে 3 দিনব্যাপী এই অপারেশন ক্যাম্প ও লাইভ ওয়ার্কশপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট ডাক্তার আব্দুল গনি মোল্লা। এছাড়াও ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন ডাক্তার AKM সদরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জেনারেল কাজী শহীদুল আলম, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার নজরুল ইসলাম এবং কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার শুভঙ্কর মুখার্জি এ সময় উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশ জুড়ে চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 4। এরই অংশ হিসেবে চট্টগ্রাম নগরের মৌলভীবাজারে আয়োজন করা হয় আনন্দ র্যালি। ওয়ালটন পণ্যের পরিবেশক লাবিব মার্কেটিং কোম্পানি এর আয়োজন করে। মমতাজ বজল ফাউন্ডেশনের চেয়ারম্যান তসকির আহমেদ র্যালির উদ্বোধন করেন। লাবিব মার্কেটিং এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারিকুল হক, আবুল হাশেম রতন, নুরুল আজিম, ইসরারুল হক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রচারণার মাধ্যমে ওয়ালটনের সব পণ্য ও অফার সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়। প্রতিভাবান তরুণদের নিয়ে অনুষ্ঠিত হল মেরিল প্রথম আলো আগামী নির্মাতা শীর্ষক কর্মশালা। রাজধানীর রোজডেল ব্যাংকুয়েট হলে ফেম ফ্যাক্টরি আয়োজিত 2 দিনব্যাপী এ কর্মশালার দ্বিতীয় দিনে 10 তরুণ নির্মাতাকে বাছাই করা হয়। তাদের মধ্য থেকে পরবর্তীতে সেরা 3 জনকে বাছাই করা হবে। বিজয়ীরা পাবেন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সুযোগ। কর্মশালায় প্রশিক্ষণ দেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, রুবায়াত হোসেন, অমিতাভ রেজা চৌধুরী, আবু শাহেদ ইমন, মুস্তাফা সারওয়ার ফারুকি এবং মেজবাউর রহমান সুমন। এবারে পার্টেক্স খেলার খবর। তরুণ খেলোয়াড়রাই AHF কাপ অনূর্ধ্ব 21 হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী হকি দলকে সাফল্য এনে দেবে। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্পের সমাপনী দিনে একথা বলেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেনিয়াবাদ। ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও মিডিয়া পার্টনার ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ আলী এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হকি স্টিক ও বল উপহার দেওয়া হয়। বাংলার নারীরা ফুটবল ও ক্রিকেটে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক দূর এগিয়ে গিয়েছেন। বাংলাদেশের জাতীয় মহিলা হকি দল নাই। বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে জাতীয় মহিলা হকি দল গঠন করার প্রস্তুতি গ্রহণ করেছে। আজকের এই প্রচেষ্টা আশা করি হকিতে মেয়েদের আগমন আরও সুন্দর করবে। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো 10ম টয়োটা ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট। আর্মি গলফ ক্লাবে প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কৃত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল SM শফিউদ্দিন আহমেদ ও নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় 5 ক্যাটাগরিতে দেশি বিদেশি 700 গলফার অংশ নেন। পুরস্কার বিতরণ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
লিওনেল মেসির দলে ফেরার ম্যাচে ভেনেজুয়েলার কাছে 3-1 গোলে হারল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ দিয়ে প্রায় 8 মাস পর দলে ফিরে পরাজয়ের পাশাপাশি ইনজুরির কারণে আবারও ছিটকে পড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে ইউরো ফুটবলের বাছাই পর্বে চেক প্রজাতন্ত্রকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড, আর ইউক্রেনের সাথে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। জানাচ্ছেন মমিনুর রিপন। রাশিয়া বিশ্বকাপ ফুটবলের পর আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামলেন লিওনেল মেসি, কিন্তু অধিনায়কের জাতীয় দলের প্রত্যাবর্তনটা একেবারেই বিষাদময়। ভেনেজুয়েলার কাছে 3-1 গোলে হারের পর ইনজুরির কারণে আবারও দলের বাইরে চলে গেলেন বার্সেলোনার মহাতারকা। অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটনেতে রক্ষণভাগের ভুলে খেলার মাত্র 6 মিনিটেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। সলোমন রন্ডনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তেরা, কিন্তু বিরতির আগে জন মুরিলোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ভেনেজুয়েলা। 59 মিনিটে গোল করে আর্জেন্টিনার ম্যাচে ফেরার আশা বাঁচিয়ে রাখেন লাউতারো মার্টিনেজ, কিন্তু শেষ রক্ষা হয়নি। উল্টো 75 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভেনেজুয়েলার জয় নিশ্চিত করেন জোসেফ মার্টিনেজ। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর দলে ফেরার ম্যাচে হোঁচট খেয়েছে পর্তুগাল। ইউরো ফুটবলের বাছাই পর্বে রোনালদোকে একাই রুখে দিয়েছেন ইউক্রেনের গোলরক্ষক। তাতে গোলশূন্য ড্রয়ে ইউক্রেনের সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে পর্তুগাল। অন্যদিকে রহিম স্টার্লিংয়ের হ্যাট্রিকে চেক প্রজাতন্ত্রকে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। 24, 62 ও 68 মিনিটে গোল করে হ্যাট্রিক করেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। সেই সাথে অধিনায়ক হ্যারি কেনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। মমিনুর রিপন, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে ইউপি শিরোনামগুলো আরও একবার। দায়িত্ব নিলেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা, মান উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার আহ্বান উপাচার্যের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার সিদ্ধান্ত। তৃতীয় ধাপে 117 উপজেলায় ভোটকাল। প্রথমবারের মতো 4 উপজেলায় ইভিএম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান 33 জন। এবার জিএম কাদেরকে বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও অপসারণ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ওই পদে বেগম রওশন এরশাদ মনোনীত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।